এইটুকু বলতে পারি, এর বাইরে কিচ্ছু আসবে না। আয়নীয় বন্ধন বলে, আমি শিখিয়েছিলাম ওয়ান সাইডেড লাভ, মানে একজন শুধু ইলেকট্রন দেবে আর একজন শুধু ইলেকট্রন নেবে, পরিবর্তে কিছু দেবে না। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি আশা করবো তোরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটা থেকে মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞানের আসল প্রিপারেশন শুরু করে দিয়েছিস। যারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছিস তাদেরকে বলে রাখি, যদি তোর ফিজিক্যাল সায়েন্সে দুর্বলতা থাকে, আমি বাকি সাবজেক্টের ব্যাপারে কিছু জানি না ভাই, যদি ভৌত বিজ্ঞানটাকে তুই শিখতে চাস তাহলে তুই একদম সঠিক চ্যানেলের মধ্যে চলে এসেছিস। আমি তোকে এইটুকু বলতে পারি, যেদিন ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়ে বেরোবি সেদিন অন্তত একটা কথা মনে পড়বে, ভাগ্যিস দাদা চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। যাই হোক, বলে রাখি, তোরা হয়তো প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে বা এখান থেকে সিলেবাসটাকে কমপ্লিট করেছিস, ওয়ান শট রিভিশনের মাধ্যমে পুরো বিষয়গুলোকে আরেকবার করে দেখেছিস, কুইক রিক্যাপ সিরিজ দেখেছিস আমার চ্যানেল থেকে। কিন্তু শুধুমাত্র কি বই কমপ্লিট করা বা এই সমস্ত ওয়ান শট করা এগুলো দিয়ে ভৌত বিজ্ঞানে ভালো নাম্বার পাওয়া যায়? উত্তর হচ্ছে না। ভৌত বিজ্ঞানে ভালো নাম্বার পেতে হলে তার কোয়েশ্চেন কোডটাকে ক্র্যাক করতে হয়। ভৌত বিজ্ঞান কিভাবে তোকে প্রশ্ন জিজ্ঞাসা করে সেইটাকে তোকে বুঝতে হয়। যেমন তোকে আজকে আমি একটা এক্সাম্পল দেখাই। ধর তুই এই প্রশ্নটাকে বইয়ের মধ্যে পড়েছিস, কিন্তু আজকে এই প্রশ্নটা দেখ তোকে কিভাবে দিয়ে দিয়েছে, এ বি সি কে শনাক্ত করো। বইতে কি তুই এরকম ভাবে পড়িস? একদম নয়। তার ফলে যে কোনো সাবজেক্টের মধ্যে যদি তুই প্রপার 95 to 100 মার্কস স্কোর করতে চাস, তার কোয়েশ্চেন তোকে ক্র্যাক করতেই হবে। আর সেটাই তোকে করিয়ে দিচ্ছে অ্যাডভেঞ্চার একাডেমি। আমি তোকে কথা দিতে পারি, আমার চ্যানেলের মধ্যে আমি এমসিকিউ ভিএসকিউ এর 36 নাম্বারের প্রিপারেশন সেপারেট করাচ্ছি, এসএকিউ এর 18 নাম্বারের প্রিপারেশন সেপারেট করাচ্ছি। এই 36 আর 18 মানে মোট তোদের পরীক্ষায় 90 এর মধ্যে যে 54 নাম্বার আসে, সেটা অ্যাডভেঞ্চার একাডেমি তোকে ইউটিউবে ফ্রিতে প্রোভাইড করছে। তার জন্য চ্যানেলটাকে তুই এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকিস অবশ্যই করে নে ভাই। চল শুরু করা যাক আজকের লেকচার। দেখবি এসএকিউ এর ফার্স্ট লেকচার অলরেডি রবিবার দিয়ে দিয়েছিলাম, প্রচুর জন দেখে ফেলেছিস। যারা দেখিসনি এক্ষুনি দেখে নে। লেকচার নাম্বার 2 শুরু করা যাক। এইটুকু বলতে পারি, এর বাইরে কিচ্ছু আসবে না। দেখা যাক প্রথম প্রশ্নটা কি বলে দিয়েছে। দেখ, আমি তোরা প্রত্যেকেই জানিস আমি লাস্ট প্রশ্ন থেকে শুরু করে একদম ফার্স্ট প্রশ্নের দিকে প্রসিড করি, এটাই আমার স্টাইল। খেয়াল করবি, প্রথমটা বলে দিয়েছে ইথিলিন থেকে তোমাকে অ্যাসিটিলিন প্রস্তুত করতে হবে। তুই বলবি দাদা তুমি বহুত বাজে লোক আছো। কেন? কারণ আমরা তো বইতে পড়েছি অ্যাসিটিলিন থেকে ইথিলিন প্রস্তুত করা। তোমার যে ওয়ান শট রিভিশন গুলো দেখেছি তার মধ্যেও দেখেছি তুমি শিখিয়েছো অ্যাসিটিলিন থেকে ইথিলিন প্রস্তুত করা, কিন্তু আজকে তুমি হঠাৎ করে জিজ্ঞাসা করছো ইথিলিন থেকে অ্যাসিটিলিন, এটা কি করে হয়? বেশিরভাগ ছেলে মেয়ে প্রশ্নটা পড়ি ভুলভাল অ্যান্সার করতে শুরু করবে, কিন্তু একটুখানি মন দিয়ে শোন। এই প্রশ্নটা ক্লাস 11 থেকে তুলে দেওয়া হয়েছে। আমি তোকে বলছি মাধ্যমিক নিজের লেভেল বাড়াচ্ছে আস্তে আস্তে, তার ফলে এই ধরনের প্রশ্নগুলো যদি মাধ্যমিকে চলে আসে আমি খুব একটা অবাক হব না। মাথায় রাখবি, আমি তোকে বলেছি এর বাইরে কিছু আসবে না, মানে তোকে সব প্রশ্ন আমাকে করিয়ে দিতে হবে। খেয়াল করবি প্রত্যেকে। এই হচ্ছে ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2। প্রথমেই আমরা যেটা করব, ইথিলিনের ব্রোমিনেশন করব, মানে Br2 দেব। Br2 যখনই দেবো সেটাকে CCl4 দ্রাবকের মধ্যে দিতে হয়, তোরা জানিস। তোদেরকে দেখবি আমি শিখিয়েছিলাম, যারা দেখিসনি গিয়ে দেখে নে আমার এই ওয়ান শট রিভিশনটা, যে যখনই কোনো জায়গাতে তুই ডাবল বন্ড দেখবি, ডাবল বন্ডের মধ্যে একটা বন্ড হচ্ছে সিগমা বন্ড, আরেকটা বন্ড হচ্ছে পাই বন্ড। এই যে পাই বন্ড আছে, পাই বন্ড জানিস তো খুব উইক হয়, আর যখন এই ধরনের Br2 জাতীয় যে রিয়েজেন্টস গুলো আছে তারা গিয়ে যখন অ্যাটাকটা করে তখন এই পাই বন্ডটা ব্রেক করে যায়। পাই বন্ডটা যখন ব্রেক করে সেখান থেকে তৈরি হয় দুখানা সিগমা বন্ড। মনে আছে জুট বিক্রিয়া শিখিয়েছিলাম, বিশ্বকর্মা ঠাকুরের ছাঁচে কার্তিক ঠাকুর তৈরি করা। তাহলে এখান থেকে কি হবে, এই যে H2C, মধ্যখানে দুটো বন্ড ছিল এখন একটা বন্ড পড়ে আছে CH2। এবার বল এই পাই বন্ডটা ব্রেক করে কটা সিগমা? দুটো সিগমা। দুটো সিগমা কোথায়? এই কার্বনে একটা সিগমা, এই কার্বনে একটা সিগমা। গল্প শেষ। এই প্রত্যেকটা সিগমা বন্ডের মধ্যে বা প্রত্যেকটা সিঙ্গেল বন্ডের মধ্যে কে কি অ্যাটাচ হবে? ব্রোমিন অ্যাটাচ হবে। কটা ব্রোমিন? দুটো ব্রোমিন। এই একটা ব্রোমিন, এই একটা ব্রোমিন। গল্প শেষ। এটাই তো জুট বিক্রিয়া। মূল স্ট্রাকচারটাকে সেম রাখলো, CH2 CH2, এখানেও তো CH2 CH2, জাস্ট বন্ড ব্রেকিং এর মাধ্যমে দুখানা নতুন জিনিস গিয়ে ওখানে যুক্ত হয়ে গেল। এটাই তো ব্যাপার। এর নাম কি দাদা? আমি কি শিখিয়েছিলাম? ব্রোমিনের পরিবর্তে হাইড্রোজেন বসিয়ে দেখবি। হাইড্রোজেন বসালে কি নাম আসে? CH3 মানে ইথেন। তাহলে তুই কি নাম লিখবি? 1,2, কারণ 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বনে ব্রোমিন বসে আছে। 1,2 ডাই ব্রোমো, দুটো ব্রোমিন বলে।
ব্রোমিনের পরিবর্তে হাইড্রোজেন থাকলে নাম হতো ইথেন, ওই জন্য ইথেন লিখে দিলাম 1,2 ডাইব্রোমো ইথেন। এইবার দাদা এখানেই তো গল্প শেষ নয়, আমাকে তো অ্যাসিটিলিন প্রস্তুত করতে বলেছে, তাহলে এখান দিয়ে কি দেবো? বললাম তুই দিবি অ্যালকোহলিক KOH। খুব ভালো করে এটাকে মাথায় রাখবে, অ্যালকোহলিক KOH যখন তুই দিবি এখান থেকে একটা রিয়াকশন হবে, সেটাকে ডিহাইড্রোব্রোমিনেশন রিয়াকশন বলা হয়। এখন তোকে অত কিছু জানতে হবে না, শুধু মাথায় রাখ কি হবে, দুখানা HBr বেরিয়ে যাবে। এই কার্বনটা থেকে একটা হাইড্রোজেন একটা ব্রোমিন বেরোবে, এই কার্বনটা থেকে একটা হাইড্রোজেন একটা ব্রোমিন বেরোবে। এবার তাতে উৎপন্ন কি হবে, হাইড্রোজেন আর ব্রোমিন বেরিয়ে গেল মানে এখানে একটাই হাইড্রোজেন পড়ে আছে, তাহলে CH। এখানেও হাইড্রোজেন ব্রোমিন বেরিয়ে গেল মানে একটা হাইড্রোজেনই পড়ে থাকবে মানে CH, আর মধ্যখানে চলে আসবে ট্রিপল বন্ড, গল্প শেষ। তার মানে এইরকম ভাবে আমি ইথিলিন থেকে অ্যাসিটিলিন প্রস্তুত করে দিতে পারলাম। এটা কিন্তু তোদের সিলেবাসের মধ্যে কোনো বইয়ের মধ্যে খুব একটা সম্ভবত তুই পাবি না, কিন্তু তোকে আমি করিয়ে দিলাম। নেক্সট প্রশ্ন দেখা যাক, বলেছে অত্যন্ত তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে নিষ্কাশন করা যাবে কিনা ব্যাখ্যা করো। আর তার সাথে দিয়েছে ক্যালামাইনের সংকেত লেখো। খুব ভালো করে শোন ভাই, তোরা প্রত্যেকে জানিস কার্বন বিজারণ পদ্ধতিটা মধ্যম সক্রিয় ধাতুদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যারা জানিস না আমার ধাতুবিদ্যার ওয়ান শট আর কুইক রিক্যাপ দেখে না, সব শিখে যাবি। এই যে মধ্যম সক্রিয় ধাতু মানে যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে মাঝামাঝি স্থানের মধ্যে থাকে। তার মধ্যে একটা এক্সাম্পল তোকে আমি দিয়েছিলাম Fe, আরেকটা এক্সাম্পল তোকে আমি দিয়েছিলাম Zn। এই Fe আর Zn কে কিন্তু কার্বন বিজারণের মাধ্যমে সেপারেট করা যাচ্ছিল। এইবার বিষয়টা তোকে বলেছে যারা অত্যন্ত উপরের দিকে থাকে, মানে অ্যালুমিনিয়াম হতে পারে, সোডিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, এদেরকে কি কার্বন বিজারণের মাধ্যমে সেপারেট আউট করা যাবে আকরিক থেকে? উত্তর হচ্ছে না। তার কারণ কার্বন বিজারণ করতে গেলে কোনো একটা ধাতুর অক্সাইড আকরিকের প্রয়োজন হয়। এই অক্সাইড আকরিকের মধ্যে কে থাকে? অক্সিজেন থাকে দাদা। আজকে যদি কোনো একটা তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু যেমন ক্যালসিয়াম, যার তড়িৎ ধনাত্মকতা অনেক বেশি, তার সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, তাহলে একজনের ঋণাত্মকতা অনেক বেশি, একজনের ধনাত্মকতা অনেক বেশি। মানে একটা চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু একে অপরের সঙ্গে তীব্রভাবে আকৃষ্ট, চুম্বকটা অত্যন্ত সলিড একটা চুম্বক, ভীষণ ভালো একটা চুম্বক, তুই এমনি নর্মাল হাত দিয়ে টেনে আলাদা করতে পারবি? কোনোদিন পারবি না। তার ফলে এখানেও একটা অত্যন্ত তীব্র তড়িৎ ধনাত্মক, একটা অত্যন্ত তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়, তখন তাদের মধ্যে একটা অন্য লেভেলের অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। যে অ্যাট্রাকশন ফোর্সটাকে কার্বন বিজারণ পদ্ধতির ওই কোকের মতো পাতি বিজারক কোনোদিন ব্রেক করতে পারে না। সেই কারণে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলিকে কার্বন বিজারণের মাধ্যমে সেপারেট করা যায় না। তাহলে উপায়টা কি? এদেরকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে সেপারেট আউট করতে হয়। ঠিক আছে, সব শিখিয়ে দিয়েছিলাম ওখানে। নেক্সট ক্যালামাইনের সংকেত কি ভাই? ক্যালামাইনের সংকেত হচ্ছে ZnCO3। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। দেখ এখানে একটা প্রশ্ন দিয়েছে, প্রশ্নটা কিন্তু একটু আধুনিক টাইপের প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন আমরা মেনলি 11 এবং 12-এই দেখে এসেছি। মাধ্যমিকে কিন্তু এই ধরনের প্রশ্ন এখনো পর্যন্ত দেখতে পাওয়া তেমন ভাবে যায়নি, কিন্তু এইবার থেকে কিন্তু দেখা যাবে। সেই কারণেই তোদেরকে অ্যাডভেঞ্চার একাডেমি এটা প্রথমে করিয়ে দিচ্ছে। মনে রাখবে যেটা করাবো তার বাইরে কিছু করবি না, আর যা করাবো তার মধ্যে কিছু ছাড়বি না, তাহলে তুই পরীক্ষায় সব পারবি। চল, বলছে এটা কালো রঙের এটা কালো রঙের ধাতব যৌগ আছে। খুব ভালো কথা, কোনো ইনফরমেশন প্রথম লাইনের মধ্যে নেই। তারপরে পড়ি, লঘু H2SO4-এর সঙ্গে ওই ধাতব যৌগ A যখন বিক্রিয়া করে তখন একটা বিশেষ গন্ধযুক্ত গ্যাস বি উৎপন্ন হয়। আচ্ছা, একটা হিন্ট আমাকে দিল যে একটা ধাতব যৌগ A যখন লঘু H2SO4-এর সঙ্গে বিক্রিয়া করে তখন একটা বিশেষ গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়। তোদের সিলেবাসের মধ্যে বিশেষ গন্ধযুক্ত গ্যাস ভাই দুখানা কিন্তু খুব ভালো করে মেনশন করা আছে। একটার নাম অ্যামোনিয়া, আরেকটার নাম হাইড্রোজেন সালফাইড। মনে আছে? অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধ, আর হাইড্রোজেন সালফাইডের পচা ডিমের মতো গন্ধ। তার মানে আমি এইটুকু তো বুঝতে পারছি, যেহেতু H2SO4 এর মেনশন আছে, সেই কারণে এই প্রথম যে জিনিসটা বলতে চেয়েছে ওটা H2S কেই বলতে চেয়েছে, হাইড্রোজেন সালফাইডের কথাই বলতে চেয়েছে। তাহলে এই যে বলছি কথাটা ভালো করে দেখবে, ফেরাস সালফাইডের সঙ্গে আমরা তো পড়েছিলাম H2S এর প্রিপারেশন, ফেরাস সালফাইডের সঙ্গে যখন লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয়, সেই বিক্রিয়ার ফলে কি তৈরি হয়? এই যে H2 আর S মিলিয়ে H2S তৈরি হয়।
এবং তার সঙ্গে Fe আর SO4 মিলিয়ে FeSO4 তৈরি হয়। খুব ভালো কথা। এই যে তোর H2S টা তৈরি হলো সেটাই তো একটা বিশেষ গন্ধযুক্ত গ্যাস। তার মানে এই বিশেষ গন্ধযুক্ত গ্যাসটাকে কি নাম দিয়ে দিয়েছে? বি দিয়ে দিয়েছে, তো বি দিয়ে দিই। ধাতব যৌগটাকে কি নাম দিয়েছিল? এ। এটাই তো ধাতব যৌগ, ফেরাস সালফাইডটা, তাহলে এটাকে আমি এ নাম দিই। আর এটাই তো লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করেছে। ক্লিয়ার আছে এই পর্যন্ত? চলো এইবার আমরা এতটা পর্যন্ত করে নিলাম। নেক্সট কি দেখবো? বলেছে বি গ্যাসটিকে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে গল্প শেষ। H2S এর রাসায়নিক ধর্মের সব থেকে ইম্পর্টেন্ট ধর্ম এটা। পটাশিয়াম ডাইক্রোমেটের আম্লিক দ্রবণের মধ্যে দিয়ে H2S চালনা। আশা করব প্রত্যেকের মনে আছে। কি বলে দিয়েছে? বলছে সি যৌগ উৎপন্ন হওয়ায় দ্রবণের বর্ণ কমলা থেকে পরিবর্তিত হয়ে সবুজ হয়ে যায়। আর কিচ্ছু বলতে হবে না, আমি বুঝে গেছি কি হতে পারে। এবার খেয়াল করো, যখনই K2Cr2O7 এর দ্রবণের সঙ্গে তুই রিয়াকশন করাবি, K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের কালার কেমনি হয়? অরেঞ্জ কালারের হয়। পটাশিয়াম ডাইক্রোমেট শুধু নিলে হবে না, এর আম্লিক দ্রবণ নিতে হবে, মানে এর সঙ্গে H2SO4 মেশাতে হবে। সেই দ্রবণের মধ্যে দিয়ে আমাকে চালনা করতে হবে হাইড্রোজেন সালফাইড। যখনই চালনা করব এখান থেকে কি কি উৎপন্ন হবে? K2SO4 উৎপন্ন হবে, তো লিখে দিই K2SO4। আর কি উৎপন্ন হবে? ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হবে, তো লিখে দিই Cr2SO4 3। তার সঙ্গে কি উৎপন্ন হবে? সালফার উৎপন্ন হবে, তাহলে সালফার 3 অণু উৎপন্ন হয়। করে করে ভাই মুখস্থ করে নিতে হবে এটাকে একবারে। তুই বলবি দাদা তুমি বলছো মুখস্থ করতে হবে, আমি বললাম হ্যাঁ, এই ব্যালেন্সটাকে তোকে মনে রাখতে হবে। তুই পরীক্ষার হলে এই ইকুয়েশনটাকে তুই ব্যালেন্স করতে পারবি না, আর ব্যালেন্স না করলে হাফ নাম্বার কেটে নেবে। এবং এর সাথে কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে। জল কত অণু হয়? 7 অণু হয় মেবি, হ্যাঁ একদম। আর এটা হয় 4, এটা হয় 3। ঠিক আছে, চলো এই হচ্ছে গোটা রিয়াকশন। এখানে কিন্তু এটা কোলয়েডাল সালফার নিচের দিকে পড়ে যায়। হয়েছে? ওকে, এবার তুই যেটা তোকে বলেছিল কমলা থেকে সবুজ হয়ে যায়, সবুজটা কার জন্য হয়? এই ক্রোমিক সালফেটটার জন্য হয়, তাই না? এটা সবুজ। আর এই যে সালফারটা হয় সেটার কালারটা কিন্তু ইয়েলো হয়। নে সমস্ত অ্যাসপেক্ট শিখিয়ে দিলাম। তাহলে তুই বল এখানে সি কোনটা? চালনা করলে সি যৌগ উৎপন্ন হয়, দ্রবণের বর্ণ কমলা থেকে সবুজ হয়ে যায়। তার মানে সি যৌগই তো এটা, যার জন্য সবুজটা হয়েছে। গল্প শেষ হয়ে গেল তো ভাই। এ হয়ে গেল, বি হয়ে গেল, সি হয়ে গেল। নতুন ধরনের একটা টেকনিক ছিল এটা, প্রশ্ন পুরনো কিন্তু তার আন্দাজ নতুন। যেটা শিখিয়েছিলাম, বলেছিলাম যেটা, যে প্রশ্নের কোডটাকে ডিকোড করতে হবে। নেক্সট প্রশ্ন, এটাও দেখবি একটা সুন্দর প্রশ্ন, সোজা কিন্তু একটু ক্যালি করে দিয়েছে। বলেছে এ এবং বি দুটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 20 এবং 1। খুব ভালো কথা। দেখবি আমি তখন তোদেরকে পর্যায় সারণী পড়িয়েছিলাম, আমি তোদেরকে যোজ্যতা বার করা শিখিয়েছিলাম লাস্টে। যারা যারা পর্যায় সারণী দেখিসনি দেখে নে, আমার ধামাকা ব্যাচের প্রথম ক্লাস ছিল এটা, আমি ওটা ফ্রিতে ইউটিউবের মধ্যে দিয়েছিলাম। দেখ এ মৌল রয়েছে, আমার গলা ভীষণ ধরে আছে ক্লাস করে করে। এ মৌলেরটা হচ্ছে 20 আর বি মৌলেরটা হচ্ছে 1। তুই যদি ইলেকট্রন বিন্যাস করিস কে এলিমেন্ট, তুই দেখতে পাবি 2 8 8 2। তুই এখানে দেখতে পাবি 1। আমি তোদেরকে শিখিয়েছিলাম যদি শেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা 2 হয় তাহলে যোজ্যতা বা ভ্যালেন্সির মান কত হয়ে যায় বল? 2 হয়ে যায়। যদি শেষ কক্ষপথে 1 থাকে তাহলে ভ্যালেন্সির মান কত হয়ে যায় বল? 1 হয়ে যায়। খুব ভালো কথা। তার মানে এর যোজ্যতা 2, বি এর যোজ্যতা 1। গল্প শেষ। বলেছে এ ও বি দ্বারা গঠিত যৌগটি কি হওয়ার সম্ভাবনা আছে? ভাই যৌগ তৈরি কর, 7 এ শিখেছিস তো। এর যোজ্যতা যদি 2 হয়, বি এর যোজ্যতা যদি 1 হয়, তাহলে যৌগ গঠনের সময় এমনি ক্রস হয়ে গিয়ে Ab2 যৌগটা তৈরি হয়ে যায়। আশা করব প্রত্যেকের মনে রয়েছে। এটাই তোমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এটা দেখো আরেকটা ভালো প্রশ্ন দিয়েছে। বলেছে এ বি সি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-1, Z এবং Z+2। খুব ভালো একটা প্রশ্ন। মাইক চলছে তো ভাই? হ্যাঁ এটাই, ব্যাস চললেই হলো। তাহলে 3খানা আমাকে দিয়ে দিল, খুব ভালো কথা। আমি একটা জিনিস দেখ বুঝতে পারি, এই ধরনের প্রশ্ন যখনই দেয় তখন একটা কথা ঠিক মেনশন করে দেয়। কি বলতো? যে মধ্যিখানের মৌলটা একটা নিষ্ক্রিয় মৌল। দেখি এখানেও নিশ্চয়ই মেনশন করবে। বলে দিয়েছে বি মৌলটির বাইরের কক্ষে 8টি ইলেকট্রন আছে। ভাই বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে মানেই তো সে নিষ্ক্রিয় মৌল রে ভাই। তাহলে তুই একটা জিনিস বুঝতে পারছিস যে এ যেটা রয়েছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌলের থেকে 1 কম ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট একটা মৌল। বি যেটা রয়েছে সেটা হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল। সি যেটা রয়েছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌলের থেকে 2 বেশি ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট একটা মৌল। তার মানে আমি যদি তোকে একটুখানি বলি, তুই যদি এটাকে নিয়ন হিসাবে কল্পনা করিস,
তাহলে এইটা তোর ফ্লুরিন আর এইটা হচ্ছে তোর ম্যাগনেসিয়াম, বলা যেতে পারে পারে একদম। নিয়ন 10, 1 কমিতে ফ্লুরিন 9, নিয়ন 10, 2 বাড়িতে ম্যাগনেসিয়াম 12। কিন্তু আমি বলবো না এইরকম ভাবে ধরতে, তুই এমনি শিখে যাবি। দেখ বলেছে এ এবং সি মৌলের কোনটি ধাতু এবং কোনটি অধাতু। দেখ ভাই, যারা যারা পর্যায় সারণীর ওই ক্লাসটা করেছিলি আমার ধামাকা ব্যাচে, যেটা আমি ইউটিউবের মধ্যে ফ্রি দিয়েছি, তারা এইটুকু বুঝতে পেরে গেছিস ধাতু অধাতু কি করে বার করতে হয়। আমি দেখবি ইউটিউবের মধ্যে একটা আয়নীয় সমযোজী বন্ধনের কুইক রিক্যাপ দিয়েছিলাম, আমি সেইটার মধ্যেও এই প্রসেসটা শিখিয়ে দিয়েছিলাম। যারা যারা এগুলো দেখিসনি, আমার পুরো ইউটিউব চ্যানেল থেকে তোকে যা যা পড়তে হবে তার প্লে লিস্ট আমি কমেন্ট সেকশনের মধ্যে পিন করে দিচ্ছি, গিয়ে আজকে থেকেই দেখতে থাক। দেখ খেয়াল করে, যদি কখনো দেখতে পাস নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য কাউকে ইলেকট্রন ছাড়তে হবে, তার মানে সে ধাতু। কি বললে দাদা? আমি বললাম সি এর ইলেকট্রন কতগুলো আছে? Z+2। প্রত্যেকেই কি চায় বল? তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে চায়। তার মানে সি কার মতো হতে চাইবে? বি এর মতো হতে চাইবে। সি কে যদি বি এর মতো হতে হয়, তাহলে Z+2 আছে, তো মানে একে দুটো ইলেকট্রন ছাড়তে হবে, কারণ ওর তো জেড এর থেকে দুটো ইলেকট্রন বেশি আছে। তাহলে দুটো ইলেকট্রন ছেড়ে জেড হবে। যখনই দুটো ইলেকট্রন তাকে ছাড়তে হচ্ছে, তার মানে সে একটা পজিটিভ চার্জে কনভার্ট হয়ে যাবে। আর ইলেকট্রন ছাড়ে কারা? ইলেকট্রন ছাড়ে ধাতুরা। তার মানে সি কি একজন? সি একজন ধাতু। ম্যাগনেসিয়াম ধাতু রে ভাই, একদম। এইবার এখান থেকেই শিখবো আমরা, যদি নিকটতম নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য কাউকে বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করতে হয়, তার মানে সে অধাতু। দেখ এখানটায় যে এ রয়েছে, এ কে যদি বি হতে হয়, তাহলে ওকে একটা ইলেকট্রন নিতে হবে, কারণ এর হচ্ছে Z-1, সে একটা নিলে তবে জেড হবে। তাহলে এটা হচ্ছে একটা অধাতু। গল্প শেষ। ফ্লুরিন একটা অধাতু রে, একদম। তাহলে এ আর সি মৌলের কুণ্ডলী প্রকাশ হয়ে গেছে। বলেছে এ আর সি দ্বারা গঠিত যৌগটার প্রকৃতি এবং সংকেত লেখো। খুব ভালো কথা। দেখ এইগুলো আমি তোকে সেই কুইক রিক্যাপের ভিডিওর মধ্যে শিখিয়ে রেখেছিলাম। বল এ কে কটা ইলেকট্রন নিয়ে বি হতে হবে? একটা। তাহলে এর যোজ্যতা কত? 1। সি কে কটা ইলেকট্রন ছেড়ে বি হতে হবে? দুটো। তাহলে বি এর সি এর যোজ্যতা কত? 2। যে জটা ইলেকট্রন নেয় বা যে জটা ইলেকট্রন ছাড়ে অষ্টক পূর্তির জন্য, সেটাই তো তার যোজ্যতা রে ভাই। সেই জন্য এ এরটা 1 হলো আর সি এরটা 2 হলো। যোজ্যতা কোনোদিন কিন্তু নেগেটিভ হয় না, খেয়াল রাখবে। তার মানে যদি গঠিত যৌগ আমরা দেখতে চাই, তাহলে কি হয়ে যাবে? Ca2 হয়ে যাবে। বা তুই এরকম ভাবেও লিখতে পারিস। অনেকে বলবি দাদা A2C লিখলে হবে না। কেন হবে না ভাই, তুই লিখে দে, কেন হবে না। বাট সবসময় মনে রাখা উচিত যে যেটা তড়িৎ ধনাত্মক ধাতু হয় সেটা আগে লেখা উচিত, মানে Ca2 লেখাটা বেশি বাঞ্ছনীয় এটার থেকে, বুঝতে পারলি? সেই কারণেই ওটা A2Cটা লেখা হয় না, কারণ যে তীব্র তড়িৎ ধনাত্মক, যে ম্যাগনেসিয়াম, যে ধাতু, তাকে সবসময় আগে লিখতে হয়। হয়েছে? এইবার নেক্সট নেক্সট যে প্রশ্নটা তোকে দিয়েছে, বলছে গঠিত যৌগটার প্রকৃতি লিখতে হবে। মানে এটা আয়নীয় যৌগ না এটা সমযোজী যৌগ, তোমাকে সেটা মেনশন করতে হবে। দেখ আমি তোদেরকে শিখিয়েছিলাম কুইক রিক্যাপটায়, যদি নিকটতম নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য কাউকে ইলেকট্রন ছাড়তে হয় আর কাউকে ইলেকট্রন নিতে হয়, মানে একজন ছাড়বে আরেকজন নেবে, তখন সেই ধরনের বন্ধনকে আয়নীয় বন্ধন বলে। আমি শিখিয়েছিলাম ওয়ান সাইডেড লাভ, মানে একজন শুধু ইলেকট্রন দেবে আরেকজন শুধু ইলেকট্রন নেবে, পরিবর্তে কিছু দেবে না। ঠিক আছে? তাহলে এটা কি বন্ধন হয়ে গেল? আয়নীয় বন্ধন হয়ে গেল। শেষ। বলছে মোটরের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়? ভাই আর্মেচারে কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে, আর্মেচারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে, ক্ষেত্র চুম্বকের প্রাবল্য বাড়িয়ে, ঠিক আছে? আর ডায়নামোর কার্য পদ্ধতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত? এই কমেন্ট করে লিখ, এক্ষুনি কমেন্ট করবি। নেক্সট বলেছে হলুদ বর্ণের রশ্মিকে মধ্যবর্ণ কেন বলা হয় আর কৌণিক বিচ্ছুরণের একক কি? বা ভাই হেভি হেভি প্রশ্ন। দেখ খেয়াল কর, এই যে ইয়েলো রশ্মিটা আছে, দেখ কি হয়, এই প্রশ্নটা কেন দেয়, তুই যদি ভিবজিওর লিস্টটা দেখিস, তুই কিন্তু হলুদকে মিডিলে পাবি না। এই জন্যই এই প্রশ্নটা করে যে মিডিলে তো হলুদ থাকে না ভিবজিওর লিস্টে, তার সত্ত্বেও হলুদকে কেন মধ্যবর্ণ বলা হয়? তার কারণ হচ্ছে ভিবজিওর লিস্টের প্রথম আর শেষের মৌলগুলোকে, মৌল বলছি, রশ্মিগুলো কি কি আছে রে? প্রথমেরটা আছে ভায়োলেট। ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য জানিস? 4000 অ্যাংস্ট্রম। শেষে রয়েছে রেড। রেডের তরঙ্গ দৈর্ঘ্য জানিস? 8000 অ্যাংস্ট্রম।
এই যে 4000 এবং 8000কে যোগ করতো কত হয়ে যাবে? 12,000। 12,000কে 2 দিয়ে ভাগ করে দে, কত হয়ে গেল? 6,000। এই কারণের জন্য যেহেতু ইয়েলো রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা 6,000 অ্যাংস্ট্রম, সেই জন্যই একে মধ্যরশ্মি বা গড় রশ্মি বলা হয়। গড় রশ্মি বা মধ্যরশ্মি কিন্তু জাস্ট মিডিলে থাকে বলে বলা হয় না, বলা হয় এই কারণে যে এদের তরঙ্গ দৈর্ঘ্যগুলোর গড়ের মানটা হচ্ছে হলুদের তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু। এইটাই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। হয়েছে? কৌণিক বিচ্ছুরণের একক কি? কৌণিক বিচ্ছুরণের একক জানার জন্য তোমাকে তোমার ম্যাথামেটিক্স এর 20 নম্বর চ্যাপ্টার পড়তে হবে। কি কি আছে ভাই? ওখানে দেখবে ডিগ্রি আর রেডিয়ান আছে, তো ওটাই একক, ডিগ্রি ও রেডিয়ান। নেক্সট প্রশ্ন বলেছে এসটিপিতে, এটা একটা সলিড কোশ্চেন, এসটিপিতে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোনটির ঘনত্ব বেশি এবং কেন? প্রত্যেকটা প্রশ্ন ভালো আজকে, বুঝতে পারছিস তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড। কয়েকজন বলছিলি মাঝে যে দাদা একটু কঠিন কঠিন প্রশ্ন করো, তোকে বলতে হবে না, তুই আমায় খেলা শেখাস না ভাই, বহু বছর ধরে খেলছি। চল এদিকে দেখ, দেখো এদিকে জাস্ট আমাকে যখন ঘনত্ব বার করতে হবে, একটা সমীকরণ জানতে হবে। প্রথমেই বলি পিভি ইকুয়াল টু এনআরটি। তুই এখান থেকে ঘনত্ব বার করতে পারবি? পারবি না। তাহলে পিভি ইকুয়াল টু আমাকে লিখতে হবে ডাব্লিউ বাই এমআরটি। খুব ভালো কথা। তুই খেয়াল করে দেখ ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। আমি যদি তোকে ঘনত্বের সমীকরণ লিখে দিই, ভর মানে ডাব্লিউ আর আয়তন মানে ভি, মানে আমাকে যা হোক করে ডাব্লিউ বাই ভি করতে হবে। তাহলে ডাব্লিউ বাই ভি যদি আমি করি, তুই নিজে সমীকরণ এদিক ওদিক করে দেখবি, পিএম বাই আর টি বেরোবে একদম। তার মানে রো এর যে ইকুয়েশনটা আসছে সেটা হয়ে যাচ্ছে পিএম বাই আর টি। একদম পরিষ্কার কথা ভাই। তুই এখান থেকে একটা জিনিস খেয়াল, তোকে যদি আজকে আমি এসটিপি কন্ডিশন বলে দিই, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যেখানে টেম্পারেচারটা ধ্রুবক, প্রেসারটা ধ্রুবক, আর সার্বজনীন গ্যাস ধ্রুবকের ভ্যালু তো এমনি ধ্রুবক, তাহলে এই যে পুরো ইকুয়েশনটা বেরিয়ে গেল, সেখানে প্রেসারটা ধ্রুবক হয়ে গেল, টেম্পারেচারটা ধ্রুবক হয়ে গেল, সার্বজনীন গ্যাস ধ্রুবকটা ধ্রুবক হয়ে গেল। যদি তিনটে ধ্রুবক হয়ে যায় তাহলে ঘনত্বের মানটা মোলার ভরের সাথে প্রপোর্শনাল হবে কি হবে না? অবশ্যই হবে। তার মানে মোলার ভর যত বাড়বে ঘনত্ব তত বাড়বে। এই কন্ডিশন তুই খেয়াল কর, তোকে দুজন দিয়ে দিয়েছে, একজনের নাম অ্যামোনিয়া আর একজনের নাম কার্বন ডাই অক্সাইড। বল কার মোলার ভর বেশি? কার্বন ডাই অক্সাইডের বেশি 44, অ্যামোনিয়ার কত ভাই? 14 আর 3 17। তাহলে স্বাভাবিকভাবে যার মোলার ভর বেশি তার স্বাভাবিকভাবে ঘনত্ব বেশি। তাহলে কার ঘনত্ব বেশি? কার্বন ডাই অক্সাইডের। গল্প শেষ। বলেছে মিথেন হাইড্রেট কি? যদিও এটা খুব সহজ প্রশ্ন, দেখ শুধুমাত্র সংকেতটা একটু খেয়াল রাখিস। 4CH4 23H2O, সংকেত বিশিষ্ট বরফের ন্যায় একটা সাদা কালারের কঠিন পদার্থ এটা, যেটা মেনলি হচ্ছে যার মধ্যে 13.4% মতো মিথেন পাওয়া যায়। এটা দেখবি ওই সমুদ্রের তলদেশে 1100 মিটার লেখে কোনো কোনো বইতে, 1100 মিটার নিচে ওই শিলার স্তরগুলোর মধ্যে পাওয়া যায় মিথেন হাইড্রেট। এটাকে আগুনে বরফও বলা হয়ে থাকে, ঠিক আছে, বা ফায়ারি আইস যেটাকে বলে। ব্যাস এই ছিল ভাই মোটামুটি প্রশ্ন আজকের। আমি আশা করব প্রত্যেকটা প্রশ্ন তোর একদম সলিড লেগেছে। খেয়াল করে দেখি আজকে যে কটা প্রশ্ন হয়েছে প্রত্যেকটা প্রশ্ন দারুণ দারুণ প্রশ্ন, ঠিক আছে। ব্যাস আজকের মতো এখানেই, সবাই ভালো করে পড়তে থাকো। আরেকটা কথা তোদেরকে বলছি, যারা এখনো পর্যন্ত ধামাকা ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিসনি, আমি বারবার করে বলছি ফিজিক্যাল সায়েন্সকে যদি প্রপারলি পড়তে হয়, যদি ডিটেলে ছোটবেলা থেকে একদম যেরকম ভাবে অঙ্ক শিখে এসছিস সেমনি যদি ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের অঙ্ককে শিখতে হয়, যদি প্রত্যেকটা চ্যাপ্টারের এলএকিউ পড়তে হয়, আমরা তো ইউটিউবে এমসিকিউ ভিএসকিউ এসএকিউ দিচ্ছি, এলএকিউ পুরো পাঠ কিন্তু আমরা ধামাকা ব্যাচের মধ্যে করাবো। তাই সেখানে অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই 6289360364 এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ কর। সিম্পল এই নাম্বারটার মধ্যে কোর্সের ফিসটা পাঠিয়ে দিতে হয়, পাঠিয়ে দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই আমি অ্যাড করে দেবো। এবং প্রিভিয়াস যত ক্লাস হয়েছে তুই প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন পেয়ে যাবি। যদি কখনো তুই কোনোদিন ক্লাস নাও করতে পারিস, তুই সেই ক্লাসটার রেকর্ডেড ভার্সন পেয়ে যাবি। মঙ্গলবার রাত্রি 9:30 আর শুক্রবার সকাল 10:30টার সময় লাইভ ক্লাস হয়, ঠিক আছে। আর কোর্সের যে ফিসটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 999 টাকা, ঠিক আছে। তোমার আপ টু মাধ্যমিক এটা চলবে, এবার মাধ্যমিকের পরেও 1-2 মাস অব্দি তোমার কাছে ভিডিও অ্যাক্সেস থেকে যাবে। ওকে চলো, ব্যাস এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকিস ভাই, দুর্গাপুজো ভালো করে কাটা। আরেকটা কথা তোদেরকে বলি, দুর্গাপুজো স্পেশাল কিছু আসছে আমার চ্যানেলে, যেটা এর আগে তুই ইউটিউবে কোনোদিন দেখিস না। আমি বলেছি এডভেঞ্চার একাডেমি কিছু আলাদা করবেই, আর কিছু আলাদা করব। কিছু দুর্গাপুজো স্পেশাল অ্যানাউন্সমেন্ট আসবে,
ব্যাচের উপর কিছু ছাড় আসবে এবং তার সাথে সাথে কিছু স্পেশাল ভিডিও দুর্গাপুজোতে দেওয়া হবে। ঠিক আছে, আজকের মধ্যে এখানেই। সবাই ভালো থাকিস, টাটা।